নমস্কার। 25,000 হয়েও হয়েও যেন দুদিন ধরে হচ্ছে না, কোথায় যেন একটু আটকে যাচ্ছে নিফটির চার্ট। সেটাই আমাদের একটু বলছে। আজকের ভিডিওটা খুব কুইক ভিডিও হবে, যেখানে কয়েকটা নিউজ নিয়ে আলোচনা করব। শেয়ার মার্কেটের কয়েকটা খবরাখবর আসছে, তা নিয়ে আপনাদের অবহিত করাবো, যেটা খুব খুব ইম্পর্টেন্ট। সেবির যে ফিউচার অ্যান্ড অপশন নিয়ে একটা ডিসিশন আসতে চলেছে, তা নিয়ে কিন্তু একটা আপডেট আছে, সেটা আপনাদের সাথে শেয়ার করব। তার সাথে সাথে প্রথমে একটা নিউজে আসি, যেটা আপনাদের অনেকের আমার কমেন্ট বক্সে কমেন্ট এসেছে, যে বরুণ বেভারেজের কি হয়েছে। তারপর আমি নিফটিতে আসছি। বরুণ বেভারেজ আজকে দেখতে পাচ্ছেন একটা ডেইলি ক্যান্ডেলে বিগ বিগ একটা রেড ক্যান্ডেল 6%-এর মতো আজকে কিন্তু মাইনাস হয়েছে। বরুণ বেভারেজের মতো এত ভালো স্টক, এত ভালো বিজনেস, যাদের হঠাৎ 6% কেন? রেজাল্ট বেরিয়েছে, জানেন, কোয়ার্টারলি রেজাল্ট বরুণ বেভারেজের বেরিয়েছে এবং যথেষ্ট ভালো বেরিয়েছে। যদি আপনারা দেখেন, নেট প্রফিট রাইজেস 26%, মানে 25%, 26%-এর মতো নেট প্রফিট ইনক্রিজ হয়েছে, রেভিনিউ বেড়েছে, সব কিছু ঠিক আছে। কিন্তু ওই যা হয়, প্রফিট বুকিং একটা, যেহেতু মার্কেট এই ভালো কোম্পানিগুলোর থেকে এটা এক্সপেক্ট করেই চলছিল, তাই জন্য যদি আপনারা দেখেন বিগত 2-3 দিন, বিগত 1-2-3, এইখান থেকে 3 দিন, মানে আপনার 1550 এই লেভেলটা থেকে 1680 পর্যন্ত, কিন্তু এই 2-3 দিনে কিন্তু ও বেড়ে গেছিল, এই রেজাল্ট ভালো হবে এই আশাতেই। তাহলে রেজাল্ট ভালো হবে এই আশাতেই বেড়েছে, রেজাল্ট ভালোও হয়েছে, ব্যাস ঠিক আছে, কোনো চমক নেই। এটাই যদি মানে ওই মানে ফার্স্ট হবে ভেবেছিল, ও সে ফার্স্টই হয়েছে, তো তাতে কোনো এক্সাইটমেন্ট আর নেই। তাই জন্যই এটা নর্মাল। এর আগে এখানে যারা পজিশন বুক মানে তৈরি করেছিল, যেসব শর্ট টার্ম ট্রেডাররা, তারা এখানে প্রফিট একটু বুক টুক করে নিল, বড় যারা ট্রেডার আছে, ঠিক আছে, এটা হয়েছে। তবে যা যদি লং টার্ম জন্য কোনো ইনভেস্টমেন্ট কারো করা থাকে, এই যে রেজাল্টটা বেরিয়েছে, তাতে কিন্তু হাল ছাড়ার কোনো ব্যাপার বলে মনে হয় না। আমি ফিনান্সিয়াল অ্যাডভাইস অবশ্যই দিচ্ছি না, কিন্তু রেজাল্ট ভালো হয়েছে, ফান্ডামেন্টাল অ্যানালিসিসটা নিজেরাও একবার করে নেবেন। কিন্তু রেজাল্ট ভালো, এটা। এবার রেজাল্ট ভালো হলেও স্টক মার্কেটে এরকম তো হয়, স্টক ওঠানামা করতেই থাকে, সেটা তো স্টক মার্কেটের বা স্টকের একটা চারিত্রিক বৈশিষ্ট্য, সেটা নিয়ে হবে না। কিন্তু লং টার্মে রেজাল্টের উপরেই ফান্ডামেন্টাল চলে, বা রেজাল্টের উপরেই প্রাইসটা ডিসাইড হয়, সেটার দিকে ভিভিএল এখনো একদম ঠিক আছে, রেজাল্ট ফেজাল্ট ভালোই হয়েছে। চলুন এবার আসি নিফটিতে, তারপর আপনাদের কিছু প্রশ্নোত্তরও একটু আলোচনা করব। নিফটি ফিফটির যেটা যদি দেখেন, 24,200, 24,300 এই জোনটা এখন স্ট্রং সাপোর্ট হয়েছে। কেন স্ট্রং সাপোর্ট হয়েছে সেটা আপনাদের জানতে হবে। হয়তো শুনে থাকবেন স্ট্রং সাপোর্ট, কেন স্ট্রং সাপোর্ট সেটা জানলে নিজেরাই কিন্তু এই লেভেলগুলো বার করতে পারবেন, কোনো অসুবিধা নেই। দেখতেই পাচ্ছেন এই যে জোনটা, এই জোনটা যেটা 24,300, এইসব থেকে মানে 250 থেকে 300, যদি আমি আরেকটু নিচে রাখি, এই জোনটা কিন্তু এখানে মুভিং অ্যাভারেজেরও আছে, প্লাস একটা সুইং লো আছে। এখানে সুইং লো বুঝতেই পাচ্ছেন, এই যে মার্ক করেছি আমি, কারণ নিফটি উপরে গেছিল, তারপর নিচে এসেছে, এখান থেকে বেড়েছে, তাহলে এই যে একটা সুইং লো তৈরি করে, সেটা তখন সাপোর্ট হিসাবে কাজ করে। ঠিক আছে, তো সাপোর্ট সেটাই 24,200 থেকে 24,300 এই লেভেলটা আসছে। সুতরাং সেটা ভালো মজবুত সাপোর্ট। এবার আপনি বলবেন তাহলে এটা তো একটু দূরের সাপোর্ট হলো, নিয়ার নিয়ার টার্ম যদি আপনি ওআই দেখেন, তাহলে মানে ওপেন ইন্টারেস্ট, তাহলে 24,500 একটা স্ট্রং সাপোর্ট আছে, মানে ফার্স্ট সাপোর্ট। তারপর যদি স্ট্রং সাপোর্ট বলেন, সেটা কিন্তু 24,200, 24,300। তো এখন এই 25,000-এর কাছে গুটি গুটি পায়ে দুদিন ধরে মানে অ্যাটেম্প নিয়েছিল যে 25,000 ক্রস করার, কিন্তু হচ্ছে না। ওখানে গেলেই একটু সেলিং আসছে, কারণ প্রচুর প্রচুর অপশন রাইটার, কল রাইটার কিন্তু ওখানে বসে আছে, মানে একটা রেজিস্ট্যান্স ভালো মতন ওখানে আছে। মানে পরের দিন মানে কালকে দেখা যাক যে বিট করতে পারে কিনা, বা এই এক্সপায়ারি পর্যন্ত বিট করতে পারে কিনা, দেখার বিষয় থাকলো। যদিও মানে প্রিলিমিনারি খবর, আজকেও কিন্তু এফআইআইরা প্রায় 5,000 করোড়ের মতো কিন্তু সেল করেছে বাজারে, সেই ব্যাপারটা একটু নজরে রাখতে হবে। ডিআইআইরা বাই করেছে, বাজারকে সাপোর্ট দিয়েছে, সেটা তো তারা করেই আসছে, নতুন কিছু নয়। কিন্তু এফআইআইদের থেকে কিন্তু সেলিং ফিগারটা কিন্তু যাচ্ছে না। মাঝে একদিন তারা বাই করেছিল, ডিআইআইরাও বাই করেছিল, তাই একটা বিগ গ্রিন ক্যান্ডেল হয়েছে, জানেন।
এখন দুজনের মধ্যে কেউ বাই করছে সেল করছে, তাহলে একটু ডোজি ক্যান্ডেল করে চলছে। সুতরাং এখন যদি বলেন 25,000 যদি ক্রস করে, এটা মনে রাখবেন 25,000 ক্রস করে যদি টিকে যায়, ধরুন 25,020, 25,030, এটা ভালো করে মন দিয়ে শুনবেন, যদি টিকে যায় তাহলে কিন্তু একটা মারাত্মক ভালো শর্ট কাভারিং আসবে, যেটা একদম 25,200 পর্যন্ত আমাদের নিয়ে যাওয়ার মানে তাকত রাখে। কারণ অনেক শর্ট কাভারিং হবে যদি 25,000-এর উপরে নিফটি টিকে যায়, এটা কিন্তু মাথায় রাখবেন। ওকে, তো এটা হলো নিফটি। সব থেকে উইক বা সব থেকে এখন ট্রেড করাটা যার মধ্যে খুব রিস্কি, সেটা হচ্ছে নিফটি ব্যাংক। কারণ চার্টেই দেখতে পাচ্ছেন তেমন কোনো ট্রেন্ড নেই, এক এক বড় বড় উইক তৈরি করছে, এই যে লাঠি যাকে বলে উপরের দিকে লাঠি তৈরি করা, মানে বেশি ভোলাটাইল মার্কেট, মানে উপরে উঠছে আপনি ভাবলেন ভালো হবে, কিন্তু তারপর বন্ধ হচ্ছে নিচে নেমে, আবার উপরে উঠছে নিচে বন্ধ হচ্ছে, ক্লোজিংটা নিচে দিচ্ছে। এই যে লাঠিগুলো বড় হওয়া, এগুলো একটু ট্রেডারদের পক্ষে অসুবিধার হয়ে যায়। যারা ইনভেস্টমেন্ট করছেন ঠিক আছে, ট্রেডারদের পক্ষে খারাপ হয়ে যায়। যারা ব্যাংকে ইনভেস্টমেন্ট করছেন, ধরুন আইসিআইসিআই ব্যাংকের রেজাল্ট ভালো হয়েছে, আইসিআইসিআই ব্যাংক আছে, এসবিআই আছে, এইচডিএফসি ব্যাংক আছে, এসবে যাদের ইনভেস্টমেন্ট আছে সেখানে তো কোনো কথা হবে না, ভালো কোয়ালিটি ব্যাংক, এবং ব্যাংকিং সেক্টরের আউটলুকও ভালো। দেখুন, ইন্ডিয়ার গ্রোথ স্টোরিতে যদি বিলিভ করেন, ইন্ডিয়া যত গ্রোথ হবে তত লোন বুক বাড়বে, এটা মানে আস্তে আস্তে জিনিসগুলো ভালোই হবে। মানে হ্যাঁ, মাঝে মাঝে ব্যাংকিং সেক্টরে ওই লিকুইডিটি ক্রাঞ্চ এসব মাঝে মাঝে হয়তো আসতে পারে কয়েক কোয়ার্টারে, সেগুলো করেও মানে ইন্ডিয়ান ব্যাংকিং সেক্টর যত খারাপ দিন দেখেছে, তো তার থেকে তো মনে হয় আর ওয়ার্স্ট হওয়ার দিন নেই। মনে আছে এক সময় এনপিএ মানে নেক্সট নন পারফর্মিং অ্যাসেট প্রচুর বেশি ছিল, এই জিনিসগুলো ছিল, সেখান থেকে ব্যাংকগুলো আস্তে আস্তে জিনিসগুলোকে কাটিয়ে উঠছে, সরকারি ব্যাংকগুলো কাটিয়ে উঠছে। সুতরাং ব্যাংকিং সেক্টরে যাদের ইনভেস্টমেন্ট আছে আমার মনে হয় না ভয় পাওয়ার কারণ আছে। এখন একটু কনসলিডেট করছে, ইটস ওকে। 53,000 পর্যন্ত গেছিল, আবার যতক্ষণ না 52,000 ক্রস করেও টিকছে ততক্ষণ এই চপিনেসটা থাকবে, এর মধ্যে ট্রেড করার তেমন মানে হয় না। ঠিক আছে, নিফটি আর ব্যাংক নিফটি নিয়ে বললাম। এবার আপনাদের একটা দুটো প্রশ্নের অ্যান্সার দিই। যেমন আপনাদের অনেক এফএমসিজি সেক্টর নিয়ে প্রশ্ন আসে, যেমন আইটিসি, এইসব ভালো, ঠিক আছে। এইগুলোর এখন টার্ন অ্যারাউন্ড যদি বলেন, টার্ন অ্যারাউন্ড সেক্টর যদি দুটো বলেন, একটা হবে মানে তিনটে সেক্টর, আমি কয়েকদিন আগেও এই নিয়ে ভিডিও বানিয়েছিলাম, যদি আপনাদের মনে থাকে, যে এই তিনটি সেক্টরে নজর রাখুন। সেখানে তিনটে টার্ন অ্যারাউন্ড সেক্টর নিয়ে বলেছিলাম, যেটা আমার মত, একটা হচ্ছে এফএমসিজি, একটা হচ্ছে আইটি নিয়ে তো 1 বছর 6 মাস আগে থেকে বলে আসছি, আইটি, এফএমসিজি আর কেমিক্যাল সেক্টর। কেমিক্যাল সেক্টরের মধ্যে কয়েকটা স্টক, যেমন ওয়ান অফ দ্য স্টক হচ্ছে দীপক নাইট্রাইট, এই জিনিসগুলো হ্যাঁ ভালো স্টকগুলো, কোয়ালিটি স্টক। এফএমসিজির মধ্যে আইটিসি, এইচইউএল, এই জিনিসগুলো এগুলো একটু টার্ন অ্যারাউন্ড স্টোরি আসছে, এগুলোর উপর নজর রাখবেন। আইটির মধ্যেও সব আইটি কোম্পানি নয়, এইচসিএল, টেক, ইনফোসিস, টিসিএস, এগুলো যেগুলো ফ্রন্টলাইন কোম্পানি, সেগুলো একটু ভালো টার্ন অ্যারাউন্ড সেক্টর দেখা দিচ্ছে। তো এই জিনিসগুলোর উপর একটু নজর রাখতে হবে, এইসব স্টকগুলোর উপর একটু নজর রাখতে হবে। এইচইউএল এর তো সুন্দর, এইচইউএল হিন্দুস্তান ইউনিলিভার কিন্তু সুন্দর কনসলিডেট করছে। যদি ডেইলি চার্টটা দেখেন, ও কিন্তু একটা এরকম মুভমেন্ট উপরের দিকে দিয়েছিল, তারপর কিন্তু একটু কনসলিডেট করছে। তার মানে আবার সেই কনসলিডেট করা মানেই মানে হাই করে তারপর কনসলিডেট করা মানে আবার সেই হাইকে চ্যালেঞ্জ জানাবে। তো সেই দিকে কিন্তু একটু নজর রাখা যেতে পারে, এইচইউএল এর দিকে নজর রাখবেন। আর আপনাদের প্রশ্ন আরেকটা থাকে যে সঞ্জয় তোমার সাথে যোগাযোগ কিভাবে করব। যোগাযোগ ইউটিউবের মাধ্যমেই করতে পারেন, ইউটিউবের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, বা আপনার প্রশ্ন যা আছে দিতে পারেন, আমি করব, আমি তার অ্যান্সার দেবো, বা আমি লাইভ কিউএনএ সেশনও করি। এই মাসটা একটু ব্যস্ত ছিলাম বলে হয়নি, আগস্ট মাসে কথা দিচ্ছি, আগস্ট মাসে লাইভ কিউএনএ সেশনও আপনাদের সাথে করব। তখন আপনাদের যা জানার নিশ্চয়ই মানে প্রশ্ন করে নেবেন, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, আচ্ছা, এইটা আর কয়েকটা স্টক নিয়ে হয়, যেমন তার মধ্যে এনার্জি সেক্টরের স্টক নিয়ে আসে। আমি একবারে সব প্রশ্নগুলোকে একটু একসাথে করে নিচ্ছি। এনার্জি সেক্টরের স্টক নিয়ে কথাবার্তা হয়। এনার্জি সেক্টরের স্টকের মধ্যে আপনার ওএনজিসি, তারপর এইচপিসিএল, আইওসি, এই জিনিসগুলো আসে। তো এইচপিসিএল রেজাল্ট এসেছে, খুব একটা ভালো
হয়নি, মানে মিক্সড। এনার্জি সেক্টরের যদি বলেন রেজাল্ট আমার কাছে মিক্সড মনে হয়েছে। যেমন কয়েকটা রেজাল্ট ভালো হয়েছে, কয়েকটা রেজাল্ট খারাপ হয়েছে। ভালোর মধ্যে গেইলের রেজাল্ট আমার ভালো লেগেছে, গ্যাস অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড। এইগুলো ভালো আছে। গেইলের মানে আমি আশাবাদী যে স্টকটা বা কোম্পানিটা ভালো, রেজাল্টও দেখবেন, রেজাল্টও ভালো করেছে, তো ঠিক আছে। তো এগুলো মিক্সড ব্যাপার। সুতরাং এনার্জি সেক্টরে যদি থাকেন ওই টুকটাক ট্রেডিং হলো এই হলো, ঠিক আছে। যদি ইনভেস্টই করতে হয় তাহলে কয়েকটা ভালো স্টক চুজ করবেন। ওয়ান অফ দা ভালো গেইল নিজের অ্যানালিসিস করবেন, কোনো সাজেশন বা রেকমেন্ডেশন একদমই নয়। রেজাল্ট বেরিয়েছে কোয়ার্টারলি, সেগুলো দেখে নেবেন, ভালো লাগলে তারপর ডিসিশন নেবেন। এবার আসি আরেক ধরনের প্রশ্নে, যেটা আমি অনেক পাচ্ছি, যেটা আপনাদের বিগত 1-2 দিন আগে আমি মিউচুয়াল ফান্ড নিয়ে একটা ভিডিও দিয়েছিলাম এবং এখনো সেটায় আপনারা প্রশ্ন করছেন। কয়েকজন তো এমন প্রশ্ন করেছেন, মানে প্রশ্ন না, লিখেছেন যে এফডির সাথে তুলনা করে, যে এফডিতে তো এত বছর রাখলে এইটুকুনি টাকা পাওয়া যাবে, এর থেকে তো মিউচুয়াল ফান্ডই ভালো। তো আমি ওই ভিডিওতে মনে হয় 3-4 বার বলেছিলাম হ্যাঁ মিউচুয়াল ফান্ডই ভালো, তাই জন্য আমিও মিউচুয়াল ফান্ডেই আছি, না হলে তো আমি এফডিতে চলে যেতাম। তা আমার তো শেয়ার মার্কেটেরই কি বলে চ্যানেল, এবং তা আমি কি শেয়ার মার্কেটের চ্যানেলে বলবো যে এফডি করুন? মানে মানুষকে আমি বলার কেউ নই, কিন্তু তাও মানে আজকের দিনে দাঁড়িয়েও এফডির থেকে রিটার্ন অনুযায়ী স্টক মার্কেটের রিটার্নটা বেশি। হ্যাঁ রিস্ক বেশি আছে তাই রিটার্নটা বেশি, স্বাভাবিক ব্যাপার। কিন্তু যে কথাগুলো আমি ওই ভিডিওতে তুলে ধরেছিলাম সেগুলোর উপর নজর দেবেন। যেখানে ফুড ইনফ্লেশনটা 9.55, কেউ মনে হয় 9% ইনফ্লেশন, বা আমাদের হেলথ সেক্টরের ইনফ্লেশনটা দেখুন কত বেশি। সেইগুলো নিয়ে একটু আই ওপেনিং করে নিজের ইনকামটাকে একটু বাড়াবার চেষ্টা আমরা যাতে করি, সাথে সাথে সেই বর্ধিত ইনকামের বেশিরভাগ অংশটা একটু ইনভেস্টমেন্ট যাতে করি। হ্যাঁ তার সাথে সাথে সেভিংসটা তো করবো, তার সাথে সাথে খরচ এগুলো তো করবোই, সেগুলো ঠিক আছে, কিন্তু ইনভেস্টমেন্টটা যাতে বাড়াই সেই ব্যাপারটাই আমি ফোকাস করেছিলাম। তো সুতরাং ব্যাপারটা এরকম হয়ে গেছে, ভিডিওটা হয়তো সম্পূর্ণ কেউ না দেখে অনেকে মন্তব্য করেছেন। যাই হোক, আমার ভাল লাগছে যে আপনারা অনেকটা ওয়াকিবহল এখন মিউচুয়াল ফান্ড সম্পর্কে অনেকের ওয়াকিবহলটা বেড়েছে, যেটা 2-3-4 বছর আগেও এতটা ছিল না। তো এটা দেখে ভালো লাগছে। তো এই একটা ব্যাপার। আর কিছু আর যদি আপনাদের কোনো স্পেসিফিক কিছু প্রশ্ন থাকে, কোনো সেক্টর বা জেনারেল কোনো কিছু প্রশ্ন স্টক মার্কেট নিয়ে, এই ভিডিওর নিচে একটু কমেন্ট করে জানাবেন। আমি একটু প্রশ্নগুলো নেব এবং উত্তর দেওয়ার চেষ্টা করব। যদি একই প্রশ্ন অনেকের থাকে বা একই সেক্টরের উপর অনেকের ব্যাপারগুলো জানতে চাওয়া হয়, আমি নিশ্চয়ই তার উত্তর দেওয়ার চেষ্টা করব। যাই হোক, আজকের ভিডিওটাই শুধু নিফটি নিয়েই ছিল, তেমন স্পেসিফিক কিছু নয়। চোখ থাকবে এই সপ্তাহটায় ফেড রেট, ইন্টারেস্ট রেট কি করে। ইউএসএ ফেডার মানে ওদের যে রিজার্ভ ব্যাংক আছে তারা রেট ঘোষণা করবে, যদিও মনে করা হচ্ছে এই কোয়ার্টারে রেট ঠিকই থাকবে, হয়তো সেপ্টেম্বরে একটা রেট কমাবে এবং ডিসেম্বরে একটা রেট কাট করবে, মানে দুবার রেট কাট করবে বলে বাজার মনে করছে। এবার ইউএস তো কিছু বিশ্বাসযোগ্যতা নেই, মানে দুম করে হয়তো মানে এই সপ্তাহে যেটা আছে বৃহস্পতিবার, সেই দিনই হয়তো রেট কাট করে দিল, তাহলে বাজার উপরের দিকে চলে যাবে। বা আবার রেট কাট করলো না বা বললো না, দুটো রেট কাট আমরা একদমই ভাবছি না, একটা রেট কাট করব, হয়তো ওই ভাষণে ওনারা বললেন, মানে যাই খুশি করতে পারে। ইউএস এর উপর যে অতটা ভরসা করে থাকাটা যায় বলে তো আমার মনে হয় না। এক এক সময় এক এক রকম মনে আসে ওদের, এক এক রকম করে। তো যাই হোক, সেই দিকে নজর থাকবে কি হয়। যাই রেট হোক, আপনি মানে আমি নিশ্চয়ই ভিডিও করে আপনাদের সাথে সেটা তুলে ধরবো সামনে। তো আগামী দিনগুলোতে এই যে 1-2 দিন বাকি আছে এক্সপায়ারির, সেই দিক 25,000-এর লেভেলটাকে মাথায় রাখবেন। আবারও বলছি, যদি 25,000 ক্রস করে টিকে যায় তাহলে কিন্তু একটা শর্ট কাভারিং র্যালি আসতে পারে। সেটা হয়তো এই এক্সপায়ারিতে আসবে বা নেক্সট লেগ যখন হবে। অনেক সময় দেখা গেছে বৃহস্পতিবার না হয়ে শুক্রবার দিন র্যালিটা হয়, যদি শর্ট কাভারিং এর বা শর্টের ব্যাপারটাগুলো থাকে, সেইগুলোও হতে পারে, কোনো অসুবিধা নেই। বা ফ্রেশ বাইং, 25,000-এর উপরে হয়তো ফ্রেশ বাইংটা আসবে, সেগুলোও হতে পারে। কিন্তু এই সপ্তাহে একটা দিকে তো মুভমেন্ট হওয়ার মতো আশা করা যেতে পারে। ডিপেন্ড করছে 25,000-এর লেভেলটা নিফটি কিভাবে ট্যাকেল করে। ভালো থাকবেন সবাই, নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।